আমাদের চেয়ারম্যানের নির্দেশ হচ্ছে যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এবং বেশ কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি, ইউনিভার্সিটি গড়ে তুলেছি, বিশাল মসজিদ তুলেছি। নতুন প্রজন্মের জন্য আমাদের যেটা আশা সেটা হচ্ছে তারা পুঁথিগত বিদ্যার সাথে সাথে তারা টেকনোলজি অনেক বেশি শিখতে হবে। দর্শক একটু চিন্তা করুন, একদিকে হাইওয়ে দাপিয়ে বেড়ানো অশোক লেল্যান্ডের দৈত্যাকার সব ট্রাক, অন্যদিকে রয়্যাল এনফিল্ডের সেই আইকনিক ইঞ্জিনের সাউন্ড, আবার ঠিক তার অপর পাশেই আমাদের নাস্তার টেবিলের রুটি, বিস্কুট কিংবা সাধারণ সব ফুড প্রোডাক্ট। কি মনে হচ্ছে যে আমি সব ডিফারেন্ট জগতের জিনিস একসাথে কেন বলছি? আপনাদের কাছে মনে হতে পারে এগুলো সব আলাদা আলাদা জগতের পণ্য, কিন্তু বাংলাদেশে এই ডিফারেন্ট ব্র্যান্ডকে, ডিফারেন্ট সব প্রজেক্টকে যিনি এক সুতোয় গেঁথেছেন, আজকে আমরা সেই সাইলেন্ট আর্কিটেক্টের সাথে কথা বলবো। ভিউয়ার্স, আমরা আমাদের ইন্টারভিউ সেগমেন্টটি এখনই শুরু করতে যাচ্ছি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমাদের আজকের এপিসোডের গেস্টের অফিসে বসে আছি। সো লেট আস ওয়েলকাম মিস্টার মামুনুর রশিদ খান, প্রজেক্ট ডিরেক্টর, ইফাদ গ্রুপ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালোই আছি স্যার। থ্যাঙ্কস ফর হ্যাভিং আস। আপনার এই ব্যস্ত সময়ে আজকে বছরের প্রথম দিনে যে আমাদের সময় বের করে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর শুরুতেই আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আশা করছি এই বছরটা অনেক ভালো কাটবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এফএম ব্যান্ডের যারা শ্রোতা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। বছরের প্রথম দিন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী বছরের বর্তমান বছরটাকে পার করার জন্য আমাদের কোম্পানিতেও আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে। তো প্রতি বছর এই বছরও একই দিনে আপনাদের এই অনুষ্ঠানটাও পরিচালিত হচ্ছে বিধায় খুব ভালোই লাগতেছে। ইমপ্রেশনটা অনেক বেশি হবে আগামী বছরের জন্য। স্যার, আমাদেরও দারুণ লাগছে আজকে বছরের ফার্স্ট দিনটা আপনার মতো একজন হাই প্রোফাইল মানুষের সাথে কথা বলে শুরু করতে পারছি, এটাও একটা অনেক বড় পাওয়া। তো স্যার, আমরা একদম শুরু থেকেই শুরু করতে চাই। আপনি ইফাদ গ্রুপের মতো এত জায়ান্ট একটা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে আছেন, এখন আপনি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো ইফাদের সাথে আপনার জার্নিটা আসলে কেমন ছিল? অসাধারণ জার্নি আসলে। ইফাদের সাথে আমার সম্পৃক্ততা প্রায় 20-21 বছর হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আসছিলাম একটা কনসালটেন্ট হিসেবে একটা চ্যালেঞ্জিং জবকে শেষ করার জন্য। পরবর্তী পর্যায়ে কর্তৃপক্ষ এবং আমাদের যারা ম্যানেজমেন্ট আছেন তাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেল যে 1 বছরের জার্নিটা আজকে আমার প্রায় 21 বছর চলছে। সসম্মানেই আছি ইনশাল্লাহ। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং আমার যতটুকু সাধ্য আছে সেটা ঢেলে দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো তার বিনিময়ে দীর্ঘদিন যাবৎ এক জায়গাতেই আছি, অন্য কোথাও যাওয়ার বা কিছু করার কোনো চিন্তাই মাথায় আসে না। স্যার, ফার্স্ট যখন ইফাদের সাথে আপনার জার্নিটা শুরু হয়েছিল, তখন আসলে ইফাদ গ্রুপকে আপনি কত বড় দেখেছিলেন, বা তখন কি কখনো ভেবেছিলেন যে ইফাদ গ্রুপ আজকে যে অবস্থানে আছে এতটা দূরত্ব অতিক্রম করবে বা এত বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করবে? আসলে ইফাদ গ্রুপের জন্ম থেকেই 1925 সালে ইফাদ গ্রুপের জন্ম হয়। ইফাতের শুরুটাই ছিল একটা বুমিং, অর্থাৎ বড় আকারের একটা কাজ নিয়ে তারা শুরু করেছিল, অর্থাৎ অশোক লেল্যান্ড ইন্ডিয়া, যেটা নাকি সারা ওয়ার্ল্ডে হিন্দুজা গ্রুপ নামে একটা গ্রুপ আছে, তারা অনেক স্টাবলিশড এবং ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ একটা কোম্পানি। তাদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে অশোক লেল্যান্ড। তো 1985 সাল থেকে যখন অশোক লেল্যান্ডের সোল ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ইফাতের কার্যক্রম শুরু হয়, তখন থেকে কিন্তু একটা বিশালতা ছিল। এখন ঢাকা শহরে তখনকার লোক সংখ্যা ছিল ধরেন 20 লাখ, আজকের ঢাকা শহরের লোক সংখ্যা হচ্ছে 2.5 কোটি। সেই অনুপাতিক হারে আমাদের ব্যবসা এক্সপানশন করছে, কোম্পানিও এক্সপানশন করছে। আমি যখন জয়েন করি 2004-05 সালের দিকে, তখন কিন্তু একই ধারা ছিল, একই টেম্পো ছিল। টেম্পোর কিন্তু আমি বলবো যে এক্সট্রা কিছু নাই, টেম্পো যা ছিল তাই আছে, ওই টেম্পো নিয়ে আমরা চলতেছি। স্যার, অশোক লেল্যান্ডের কথা যখন বলেই ফেললেন, সম্প্রতি ইফাদ অশোক লেল্যান্ডের কাছ থেকে ডিস্ট্রিবিউটর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছে। তো অশোক লেল্যান্ডের মতো এত ম্যাসিভ একটা গ্রুপের এত ম্যাসিভ একটা অপারেশন হ্যান্ডেল করাটা নিশ্চয়ই কোনো সহজ কাজ না, অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল। তো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আপনাদের অনুভূতি কি? আসলে একটা বিষয় কি, আমরা কিন্তু প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা পাই। এটা হচ্ছে এক্সপোর্টের জন্য অশোক লেল্যান্ড থেকে করে দীর্ঘ পথ চলাতে আজকে প্রায় ইফাতের বয়স 40 বছর হয়ে গেছে। 40 বছরের ভিতরে ধরেন গত 30 বছর ধরে আমরা এই অ্যাওয়ার্ড পেয়ে থাকি, এবং এটা মূলত এটা হচ্ছে ওই অশোক লেল্যান্ড যে এক্সপোর্ট করতেছে, সে এক্সপোর্টে কোন দেশ কত বেশি করলো। তো ইনশাল্লাহ ইফাত বাংলাদেশে সবসময় 1 নম্বর থাকে অশোক লেল্যান্ডে,
এবং প্রতি বছরে এই অ্যাওয়ার্ডটা পায় এবং এই সম্মানটা আছে বলেই এটা একটা অনুপ্রেরণা এবং একটা কাজের স্পিরিটকে আরও বৃদ্ধি করার জন্য বেশ কাজে লাগতেছে। এবং আমাদের ফাদার কোম্পানি অশোক লেল্যান্ড তারাও ইনশাল্লাহ আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করছে। বিধায় হয়তো আমরা ওই যে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের টেম্পোটা একই রকম থাকে, একই রকম স্টাইলে আমরা ব্যবসা করে যেতে পারি। খুবই ভালো লাগলো শুনে। আর একজন বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্যও বেশ গর্বেরই একটা বিষয়, কারণ সচরাচর আমরা শুনে থাকি যে আমাদের পোশাক শিল্পে আমরা মানে অ্যাজ অ্যান এক্সপোর্টার আমরা অনেক সুনাম বা সাফল্য অর্জন করি, কিন্তু অটোমোবাইল সেক্টরে এত বড় একটা মানে অ্যাচিভমেন্ট এটা আসলেই কোনো সাধারণ বিষয় নয়। সো ইফাদ গ্রুপকে আবারও অভিনন্দন এত বড় একটা সম্মান দেশের জন্য নিয়ে আসার জন্য। তো স্যার আমি নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আই থিঙ্ক আমাদের ইয়াং অডিয়েন্স যারা প্লাস বাইকার যারা আছেন তারা এটা নিয়ে শুনতে খুবই আগ্রহী হবেন। সম্প্রতি বাংলাদেশের ইফাদ রয়্যাল এনফিল্ডের মতো একটা এত বড় নেম আর এত প্রেস্টিজিয়াস ব্র্যান্ডের একটা বাইক বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে। শুধু নিয়েই আসেনি, বরং ইফাদ কিন্তু সিকেডি বাইকগুলো বাংলাদেশে বাজারজাত করছে, বাংলাদেশে অ্যাসেম্বল করে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে। তো আমাদের দেশের বাইকারদের একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটু হায়ার সিসি বাইক বাংলাদেশের রাস্তায় চালাবে, তারা একটু ওই ফিলটা নিবে, ওই এক্সপিরিয়েন্সটা নিবে যে আসলে 150 সিসির উপরের বাইকের এক্সপিরিয়েন্সটা কেমন। আর ইফাদের জন্যই এটা সম্ভব হয়েছে। তো রয়্যাল এনফিল্ডের মতো এত নাম করা একটা ব্র্যান্ডের বাইক বাংলাদেশে তাদেরকে নিয়ে আসা, তাদের সাথে মার্জার করে অ্যান্ড বাংলাদেশে এই অ্যাসেম্বলিটা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে বাংলাদেশের বাইকারদের হাতে বাইকটা পৌঁছে দেওয়াটা। সো এই জার্নিটা নিয়ে আমরা কিছু ইনসাইট জানতে চাই যে কিভাবে ইফাদ গ্রুপ তাদের ডিস্ট্রিবিউশন বা অ্যাসেম্বলি বা প্রোডাকশনে সেই ইন্টারন্যাশনাল কোয়ালিটিটা মেনটেন করছে। মূলত আসলে এটা একটা খুব দুরূহ কাজ ছিল। প্রায় 3 থেকে 3.5 বছর সময় লেগেছে এটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে। আমাদের কোম্পানি যিনি প্রতিষ্ঠাতা আমাদের চেয়ারম্যান জনাব ইফতেখার আহমেদ টিপু, উনি অক্লান্ত পরিশ্রম করে 3 বছরের মাথায় সরকারের সমস্ত বিধিবিধান মেনে বাংলাদেশে এই রয়্যাল এনফিল্ডের কারখানা স্থাপন করার জন্য সিদ্ধান্ত নেন। এবং কারখানার যে মান কথা বলতেছেন আপনারা, এটা 100% কন্ট্রোল হয় রয়্যাল এনফিল্ড থেকে। রয়্যাল এনফিল্ডের আমরা এখানে যতগুলি কম্পোনেন্ট ইনস্টল করতেছি প্রত্যেকটাই তাদের কম্পিউটারে যাচ্ছে এবং ওইখান থেকে সিগন্যাল না হলে নেক্সট কম্পোনেন্টটা এখানটাতে সেট আপ হয় না। কাজে এটা খুব একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এইটা চলা হয় এবং প্রত্যেকটা বাইক কিন্তু রয়্যাল এনফিল্ডের যে মাস্টার কোম্পানি আছে তাদের কাছে নোট থাকতেছে এবং কোন গাড়ি কোথায় চলতেছে, কোনো সমস্যা হচ্ছে কি না, ওই সমস্ত ডাটা তারা কালেক্ট করতেছে এবং সেই অনুপাতিক হারে আমাদেরকে মেসেজ দিচ্ছে। আমরাও সেই অনুপাতিক হারে আমাদের যে প্রোডাকশন লাইনটা এবং আমাদের যে সার্ভিস লাইনটা দুটাকেই একসাথে আমরা তাল মিলে চলছি। আমি এই ক্ষেত্রে বলতে পারবো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ব্র্যান্ড। এবং এখানে 350 সিসির গাড়ি, বাংলাদেশে যেটা ধারণা ছিল যে এটাতে দুর্ঘটনা বেশি হবে, বিভিন্ন রকম স্পিড বাড়বে, আসলে সেই ধারণা ছিল উল্টো ধারণা। যত সিসি বাড়বে গাড়ির স্ট্যাবিলিটি তত বেশি থাকবে, গাড়ি তত ভারী হবে, যিনি চালাবেন উনি খুব আরামদায়কভাবে এবং সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবেন। মোটরসাইকেল বাইকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাও কমে আসবে, আমাদের জীবনেও একটা নিরাপত্তা আসবে। অসাধারণ স্যার, এটা সত্যিই খুবই মানে প্রাউড ব্যাপার আমাদের জন্য, কারণ একটা ইন্টারন্যাশনালি ফেমাস একটা এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের গায়ে যখন মেড ইন বাংলাদেশ ট্যাগটা থাকে ওটা দেখলেই নিজেদের মধ্যে একটা অন্যরকম আনন্দ হয়। তো ইফাদ গ্রুপ অটোমোবিল ছাড়াও ফুড নিয়েও ইফাদের পোর্টফোলিও অনেক ডাইভার্স। ফুড সেক্টরে ইফাদ অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। আমাদের হাউস হোল্ডে ইফাদ খুবই জনপ্রিয় নাম। ইফাদ আটা ময়দা সুজি থেকে শুরু করে ইফাদের যে আরও যে F&B প্রোডাক্টস আছে আমরা মোটামুটি সবাই চিনি। অটোমোবিল এবং ফুড এত ডাইভার্স পোর্টফোলিও ম্যানেজ করার ক্ষেত্রে ইফাদ গ্রুপের স্ট্র্যাটেজিটা আসলে কি? মূলত আসলে আমাদের চেয়ারম্যানের যে ইচ্ছাটা আছে সেটা হচ্ছে সবসময় সব কিছু 1 নম্বর করব এবং আমার দেশের মানুষকে, আমার দেশের যারা ব্যবহারকারী আছে তাদেরকে সবসময় সেরা জিনিসটাই উপহার দিব। সেই ক্ষেত্রে হয়তো দামের ব্যাপারে আমরা একটু হাই থাকি। সবটা জিনিস আমাদের ট্রাক বাস বলেন, আমাদের মোটরসাইকেল বলেন, আমাদের যে বিস্কিট আছে, আমাদের অন্য যে প্রোডাক্টগুলি আছে, সেখানটাতে আমরা আমাদের চেয়ারম্যানের নির্দেশ হচ্ছে যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সম্মানিত গ্রাহক আপনাদেরকে আমরা বলবো, সম্মানিত শ্রোতা আপনাদেরকে আমরা বলবো যে আসুন আমাদের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি আপনারা সবাই টেস্ট করুন এবং তখনই বুঝবেন যে আসলে এটা আমাদের যে বক্তব্যটা, আমাদের যে কোয়ালিটিটা সেটা আসলেই ভালো। দারুণ।
তো স্যার, কাজের কথা তো অনেক বললাম, এবার একটু পার্সোনাল দিকে আসি। আপনি প্রজেক্ট ডিরেক্টরের মতো একটা হাই প্রেশার জব করেন, সো নিশ্চয়ই অনেক অনেক ডেডলাইন আপনার মাথায় রাখতে হয়, কারণ ইফাত গ্রুপ শুধু একটি সেক্টর নিয়ে কাজ করছে না, বরং মাল্টিপল সেক্টরে ইফাত গ্রুপের পা আছে। তো এই এত হাই প্রেশার কাজের মধ্যে আসলে নিজেকে কিভাবে কাম রাখেন, ওটা আমার একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফের মধ্যে যে টাইম ম্যানেজমেন্টটা বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, এটা আপনি কিভাবে করেন? ধন্যবাদ। আমি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সুশৃঙ্খল জীবনযাপন করি এবং দুশ্চিন্তাহীন জীবনযাপন করি। রাতে যখন ঘুমাই কোনো টেনশন নিয়ে ঘুমাই না, কারণ কাজ মানেই সংগ্রাম। সংগ্রামকে বিজয়ী হওয়ার জন্যই কাজ করা। নতুন নেতৃত্ব দেওয়ার মতো আমার কিছু নাই। আমার এখন বর্তমান সামাজিক দায়িত্ব হচ্ছে নেতৃত্ব সৃষ্টি করা। আমি নেতৃত্ব সৃষ্টি করার জন্য বিশেষ করে আমার এলাকা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানা, গোপীনাথপুর গ্রাম। আমি আমার এলাকায় যারা নাকি বিভিন্ন রকম তরুণ আছে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি, অনেক পরিমাণ কর্মকাণ্ড করতেছি ওইখানটাতে, এবং বেশ কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি, ইউনিভার্সিটি গড়ে তুলেছি, বিশাল মসজিদ তুলেছি, যে মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা সেরা মসজিদে রূপান্তরিত হয়েছে। তারপরে আমাদের স্কুলগুলো অর্গানাইজ ছিল না, ওগুলোকে অর্গানাইজ করেছি। গত 1-1.5 বছর ধরে জীবনের একটা বিশাল সময় আমরা ওখানে দিয়েছি। সেই সময়টুকু দিয়েছি শুধু কাজের ফাঁকে ফাঁকে সময়টুকু, অযথা সময় নষ্ট করিনি। আমি আগেই বলেছি আমি সুশৃঙ্খল লাইফ লিড করি। এটা হচ্ছে ম্যানেজমেন্ট করতে জানলে কিন্তু সব কিছুই চলে, এক গুলিতে অনেক কিছু স্বীকার করা সম্ভব। একই সাথে যে তরুণ সমাজ আছে, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার, নেতৃত্বকে দেওয়ার জন্য, অর্থাৎ নেতৃত্ব সৃষ্টি করা এবং তাদেরকে প্রপার জায়গাতে বসানো। সকলেরই সব বিষয়ে নেতৃত্ব থাকে না, জন্মগতভাবেই মানুষ তার নেতৃত্ব নিয়ে জন্ম নেয়। তার বিকাশ করার জন্য তাকে স্পেস দিতে হয়। সেই স্পেসটা দিলে দেখবেন সে একটা নেতা হয়ে গেল। সেই নেতা শুধু রাজনৈতিক নেতা না, সেই নেতা সামাজিক নেতা, ধর্মীয় নেতা, স্কুলের নেতা, পড়ালেখার নেতা, স্পোর্টসের নেতা, নানা রকম এটার মত পথ আছে। তো আমার এখন জীবনের ইরাদাই হচ্ছে যে আমি নেতা সৃষ্টি করব, যাতে করে আমার এলাকায় অন্ততপক্ষে কোনো নেতৃত্ব শূন্যতা না থাকে, এবং সমাজকে সুগঠিত করা, সমাজকে সচল রাখার জন্য এবং সমাজকে আদর্শিক করার জন্য যত কিছু দরকার, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এগুলি আমি বিলিয়ে দেওয়ার কাজে ব্যস্ত আছি। স্যার, খুবই ভালো লাগলো। মানে আমাদের আগের প্রজন্মের যারা আপনার মতো লিডার আছেন, তারা যদি আসলেই আমাদের বর্তমান বা ইয়াং জেনারেশনকে এরকম একটা সাপোর্ট গাইডেন্স দিত, তাহলে কিন্তু নতুনদের থেকে লিডার তৈরি হওয়া বা নতুনদের সামনে আগানোর কাজটি অনেক সহজ হয়ে যায় বলে আমি মনে করি। তো আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য, কারণ অনেকেই লাইফে অনেক সাকসেসফুল পজিশনে যায়, কিন্তু সেই সাকসেসটা আসলে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছাটা সবার থাকে না। আপনার মধ্যে আছে, এই বিষয়টি আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি। স্যার, বর্তমানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি সাস্টেইনেবিলিটির উপরে খুব জোর দিচ্ছে, কারণ আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিং ইজ রিয়েল। ইভেন আমরাও এর ইফেক্ট দেখতে পাচ্ছি নিজেরাই। সো সবাই চাচ্ছে যে সাস্টেইনেবল ওয়েতে নিজেদের কার্যক্রম যতদূর সম্ভব পরিচালনা করতে, এবং যেহেতু ইফাত গ্রুপ একটা অনেক বিশাল কনগ্লোমারেট, সো ইফাত গ্রুপ আসলে নিজেদের কার্যক্রমের মধ্যে সাস্টেইনেবিলিটিটাকে কিভাবে মেনটেন করছে? আমরা গত 2 বছর আগে বাংলাদেশ সরকার থেকে গ্রিন অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য। আজকের এই যে ধারাবাহিকতা, এই যে পরিবেশ বিপর্যয় মূলত যে কারণগুলোর জন্য হচ্ছে, সেই কারণের জন্য অন্যতম হচ্ছে অতিরিক্ত শিল্পায়ন, শিল্পের যে বর্জ্য, শিল্পের যেই দূষিত গ্যাস, এগুলোর থেকে পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু ফ্রম দ্য জিরো ডে, এখন থেকে 40 বছর আগের থেকে যখন উনি শিল্পায়ন শুরু করেছেন, ওনার প্রত্যেকটা শিল্প কারখানার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে সবুজায়ন। সেটা যদি আপনারা স্বচক্ষে না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করবেন না। সরকারিভাবে স্বচক্ষে সেটা দেখা হয়েছে, এবং সরকার গত 2 বছর আগে আমাদেরকে গ্রিন অ্যাওয়ার্ড দিয়েছে শুধু পরিবেশগতভাবে, যে আমরা ভারসাম্য রক্ষা করে আমাদের যে মিল কারখানা করতেছি, প্রত্যেকটা মিল কারখানা ঢুকলেই আপনি মনে হবে যে আপনি একটা পার্কে বোধহয় বেড়াতে আসছেন। আসলে একটা কারখানা বোঝাই যাবে না, প্রত্যেকটা কারখানা। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই ফাঁকি দিয়ে, যে আমরা বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা গাড়ি উৎপাদন করে, কমার্শিয়াল গাড়ি উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পেরেছি। একই সাথে আমরা পৃথিবীর সবচেয়ে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বাংলাদেশে কিন্তু বড় ট্রাক এবং ট্রাক চেসিস বলেন বা বাস চেসিস বলেন, এগুলো উৎপাদন করছি, দীর্ঘদিন থেকে করতেছি। এটাও আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। তো সেই জন্য আমি বলবো যে আমাদের চেয়ারম্যান সাহেবের যেহেতু ইরাদা, আমাদের অফিসে, এই বর্তমান যে অফিসে আপনারা আসছেন, আপনি একটু ঘুরলে দেখবেন প্রচুর সবুজের আনাগোনা দেখবেন। ঢোকার সময় দেখবেন সবুজের আনাগোনা, বিভিন্ন ফ্লোরে সবুজের জন্য আলাদা গার্ডেনিং করা আছে। তো
তো এইভাবে এটা হচ্ছে একজনের ডেডিকেশন থাকতে হবে, যিনি আমাদের যিনি চেয়ারম্যান, ওনার ডেডিকেশন কি, প্রকৃতিকে ভালোবাসতে গেলে কিন্তু অনেক দাবি পূরণ হয়ে যাচ্ছে। সেই ভালোবাসার সাথে দাবি পূরণের সাথে যে সমন্বয়টা, সেই সমন্বয়টা ইফাত গ্রুপ করতে পারে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আমরাও চাইবো যে ইফাত গ্রুপ যাতে এই সমন্বয়ের করাটা অব্যাহত রাখে। তো স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও অনেক ভালো লাগছে আপনার সাথে আড্ডা দিতে পেরে, অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি ইফাত গ্রুপের ব্যাপারে, আপনার ব্যাপারে। কিন্তু আমাদের একটা রান টাইম আছে, অ্যান্ড স্যাডলি আমাদের লাস্ট কোয়েশ্চেনটা আপনার কাছে রাখতে চাই। সো ইফাত গ্রুপকে আগামী 10 বছরে কোথায় দেখতে চান, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2, আমাদের অডিয়েন্সদের জন্য, যারা ইয়াং অডিয়েন্স আছেন, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে এন্ট্রি নিতে চান, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? ধন্যবাদ। আসলে ইফাত গ্রুপের ভিশনটা অত্যন্ত হাই ভিশন। আমাদের এখন সামনের দিকে হচ্ছে এক্সপোর্ট আর এক্সপোর্ট। ইফাত তার সকল প্রতিষ্ঠানকে ওইভাবেই গুছিয়ে নিয়েছে যে এক্সপোর্টের জন্য ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে, যেটা গার্মেন্টস এবং অন্যান্য যে প্রচলিত পণ্য বাদ দিয়ে, হয়তো ইনশাআল্লাহ আপনারা ইফাতকে ওই ক্ষেত্রে 1 নম্বর দেখবেন। এখন আমাদের এক্সপোর্ট লাইন অনেক স্ট্রং এবং আগামী 10 বছর পরে এটা উত্তরোত্তর আরও অনেক শক্তিশালী হবে এবং বাংলাদেশে অন্যতম একটা সেরা এক্সপোর্ট কোম্পানিতে রূপান্তরিত হবে। নতুন প্রজন্মের জন্য আমাদের যেটা আশা, সেটা হচ্ছে তারা পুঁথিগত বিদ্যার সাথে সাথে তারা টেকনোলজি অনেক বেশি শিখতে হবে। আপনি অ্যাকাউন্টস বলেন, আপনি ফিল্ড ওয়ার্ক বলেন, আপনি মার্কেটিং বলেন, যে কোনো বিভাগে আপনি কাজ করেন না কেন, এখন একটা মুদির দোকানে একটা কর্পোরেট কালচারে চলে। কিন্তু কারণ কি, আমার পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে, বিদ্যা বুদ্ধি চেঞ্জ হয়ে গেছে, মানুষের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে, মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। এই সব কিছু মিলে আমাকে কিন্তু কলেজ গণ্ডি পার হওয়ার আগেই সমস্ত কিছু টেকনোলজি সম্বন্ধে মাস্টার হতে হবে। যদি মাস্টার হওয়া যায় তাহলে তার জন্য কর্পোরেট জব করাটা কোনো ব্যাপারই না। এখানে অসংখ্য কর্পোরেট হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। থ্যাংক ইউ স্যার, খুবই সুন্দর এবং প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিয়েছেন। যাবার আগে আমাদের লাস্ট একটি ফর্মালিটি আছে। আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আমার জন্য আছে একটি সুন্দর ছোট্ট গিফট। ধন্যবাদ 96.00 FM ব্র্যান্ডকে, একই সাথে মুমতাজ হার্বালকে আমাকে এই উপহার দেওয়ার জন্য, এবং আপনাদের সকলকে ধন্যবাদ, শ্রোতা সাধারণকেও ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের কথা শোনার জন্য। স্যার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আবারও এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, অনেক সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করেছেন, আর আপনার সাথে আড্ডা দিতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও ফিরে আসছি নতুন কোনো ভয়েস অফ এক্সিলেন্সের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিডি FM 96-এর সাথেই থাকবেন।